ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে হয়, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি অনেকবার করে বলেছি তোদেরকে যে এটা হলো একটা কি। কি মানে কি? কি মানে কি রে? কি মানে কি? हाँ अच्छा बोलता को क्या बोलता है हिंदी में? बोलता को क्या बोलता बोलता আছে না মৌমাছি দাদা, ওই বলতাকে কি বলে হিন্দিতে? তখন বলছে বলতা को क्या बोलता। তো তাহলে 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 কি মানে কি বল? কি মানে হচ্ছে যে এই চাবিকাঠি ছাড়া কোনো বিজনেস চলবে না। তোমার কাছে লটস অফ টাকার মেশিন থাকতে পারে, ভাই দ্য বেস্ট মেশিন ইন দ্য ওয়ার্ল্ড তুমি নিয়ে এসে লাগিয়ে দাও, রাইট? তোমার দেশে দেশে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই আছে, এভরিথিং তোমার কাছে আছে, দ্য বেস্ট লেভেল টেকনিশিয়ানও তোমার দেশে পাওয়া যায়। কিন্তু তুমি যদি ওয়ার্কিং ক্যাপিটাল জোগাড় না করে এই সমস্ত বিষয়টার মধ্যে সিনক্রোনাইজ না করতে পারো, তাহলে তোমার বিজনেস চলবে না। কথা বোঝা গেল কিনা? সুতরাং কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? কোটি কোটি টাকা খরচা করে মেশিন কেন ইম্পর্টেন্ট কি? হ্যাঁ স্যার ইম্পর্টেন্ট, কিন্তু তত ইম্পর্টেন্ট নয় যদি মেশিনটা বসে থাকে। তো তোরা তো এখন শুনেছিস যে বড় বড় হসপিটালে বিগ বিগ মেশিন সব পড়ে আছে, এসব কথা তো বলা হয়। বিকজ অফ দ্যাট ওর ওয়ার্কিং ক্যাপিটাল নেই, যে একটা লোক ভাড়া করতে হবে যে লোকটা মেশিনটা চালাতে পারবে। ওটার জন্য যে কেমিক্যালসগুলো লাগবে সেগুলো রেগুলার বেসিসে কিনতে হবে। আমার কথা বুঝলি? ওখানে যে ইলেকট্রিসিটি লাগবে সেই ইলেকট্রিসিটিটার জন্য একটা 440 ভোল্টের কানেকশান নিতে হবে মেবি। সো এই সমস্ত খরচাগুলো করার জন্য এরা বলছে যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইজ সো ইম্পর্টেন্ট থিং। ফাইন। প্রশ্ন ছিল, প্রশ্নটা একটুখানি আর একটু পরের দিকে যাচ্ছি। তাহলে ভাই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট যদি এত ইম্পর্টেন্ট হয়, কী বললো রে বল, জোরে জোরে বল। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট যদি এত ইম্পর্টেন্ট হয়, তাহলে বেশি করে ওয়ার্কিং ক্যাপিটাল রেখে দিলে ভালো তো। হ্যাঁ, তাহলে দুটো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আমার ডাব্লুসি বেশি রাখবো, ডাব্লুসি কম মডারেট রাখবো, আর ডাব্লুসি কম রাখবো। কোনটা ভালো আর কোনটা খারাপ? মনে কর একটা কোম্পানিতে বললাম অনেক ভালো পরিমাণ ডাব্লুসি আছে, ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে মনে কর সিএ বাই সিএলকে বলে কারেন্ট অ্যাসেট। তো সিএ মাইনাস সিএল বললে তো আমার কারেন্ট অ্যাসেট পাই, মানে ডাব্লুসি পাই নাকি? হ্যাঁ, তা মনে কর প্রচুর পরিমাণ সিএ থাকলে ডাব্লুসি বাড়ে, হ্যাঁ কি না? আর সিএর মধ্যে কে পার্ট বলেছিলাম তোদেরকে মনে পড়ছে? বল, স্টক অর ডেটার্স অর লাইক দ্যাট, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ডেটার্সের মধ্যে বিয়ার আছে। তাহলে তুমি এটা যদি বেশি বেশি করে থাকে, সেটা কোম্পানির জন্য ভালো না খারাপ? বেশি থাকলে ভালো, কিন্তু এটা যদি বেশি করে থাকে তাহলে অনেক পরিমাণ টাকা তোমার স্টকে আটকে আছে। মনে কর তোর কাছে একটা ট্রেন্ডসের দোকানে গেছিস, ট্রেন্ডসের দোকান গত সপ্তাহে একটা ছাড় দিচ্ছিল, আমি গিয়েছিলাম কিনতে পারিনি। একটা মনে হলো না যে গায়ে পরার পর এটাকে নতুন বলবে, পুরো বেকার রঙের জিনিসগুলো বিক্রি করে দেখলাম আমি, পাক্কা। কিন্তু ওরা 1:1 ইয়ে দিচ্ছে, একটা কিনলে একটা ফ্রি, যে কোনো কিছু। মজার কথা কিনা? কেন বল দিল? ডাব্লুসি কমাবে। কি কমাবে বলো? ডাব্লুসির মধ্যে কে কমাবে? স্টক কমাতে চাইছে। তাহলে স্টক কমালে ওদের ডাব্লুসি কমে গেল। এই তো বলছিলাম ডাব্লুসি দরকার, খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট থিং হচ্ছে ডাব্লুসি। তবে ডাব্লুসি কমাচ্ছে কেন তাহলে? তো ট্রেন্ডসের যে মালিক, যে ফিনান্স ম্যানেজার, পাক্কা, সে বলো শোনো এর ফলে আমার প্রফিটেবিলিটি বাড়বে। কী বাড়বে? একদম প্র্যাকটিক্যাল থেকে বলি তো না, তোদের এফএম পড়াটা এবারে খুব প্র্যাকটিক্যাল থেকে বলেছি। বলো কী জিনিস দাঁড়ালো তাহলে ট্রেন্ডসে প্রচুর স্টক হয়ে গেছে, ওরা 1:1 বিক্রি করে দিচ্ছে, স্টক বিক্রি করে দিচ্ছে। স্টক বিক্রি করলে কে কমবে? ডাব্লুসি কমবে। স্টক কমবে মানে ডাব্লুসি কমবে, অ্যাজ এ হোল ডাব্লুসি কমবে। ডাব্লুসি যদি কমে তাহলে প্রফিটেবিলিটি বাড়ে। এই প্রফিটেবিলিটি মানে কি? যে আমার মুনাফাযোগ্যতা, যে পরিমাণ টাকা আমি ট্রেন্ডসে ব্যান্ডেলের দোকানটাতে ইনভেস্ট করে বসে আছি, তাতে কত টাকা রিটার্ন হচ্ছে। আমার মনে কর এখানে 2 কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে, সেখানে কত টাকা বিক্রি হলে তবে তো প্রফিটেবিলিটি বাড়বে। তাহলে ডাব্লুসি কমলে প্রফিটেবিলিটি বাড়ে। এই যুক্তি দিয়ে কি করলো বুদ্ধি করে বল? হয় আর স্টক তুললোই না, ডাব্লুসি কমছে যত কি বাড়ছে? লোকেদেরকে ধারে বিক্রি করা হচ্ছে না, ক্রেডিট কার্ডে বিক্রি করা বন্ধ করে দিল, রাইট? আমার কথা বুঝি কি না বুঝলি? তো কোম্পানির ম্যানেজার, ফিনান্স ম্যানেজার আনন্দ পেয়ে কী করতে লাগলো বলো? ডাব্লুসি কমাতে লাগলো।
হ্যাঁ, আর সেই সূত্র ধরে মনে করলো প্রফিটেবিলিটি কমাতে পারবে। এটাই কি সত্যি হলো? তাহলে প্রফিটেবিলিটি বেশি করতে গেলে ডাব্লিউসি কমাতে হবে। আবার আবার প্রফিটেবিলিটি মেনটেন করতে গেলে তোমার ডাব্লিউসি রাখতে হবে। একে বলে লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি ট্যাঙ্গেল। কি বলে? লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি ট্যাঙ্গেল। লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি, এদের মধ্যে একটা আপাত বিরোধিতা আছে। বেশি পরিমাণ লিকুইডিটি, কম পরিমাণ প্রফিটেবিলিটি। তাহলে কি, তাহলে কম পরিমাণ লিকুইডিটি হলে কি বেশি পরিমাণ প্রফিটেবিলিটি হয়? অনেক অশান্তিকর বিষয় হয়ে গেল। এই আলোচনাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রফিটেবিলিটির সঙ্গে একটা ট্যাঙ্গেল হয়, TANGLE, কেউ কেউ ইউজ করে শব্দটা, কেউ বলে এটার মধ্যে একটা ট্রেড অফ আছে, এটার মধ্যে একটা ঝগড়াঝাটি আছে, অশান্তি আছে। একে কি বলে? ট্রেড অফ। লিকুইডিটি প্রফিটেবিলিটি, বা কেউ কেউ এটা আরেকটা নাম দেয় রিস্ক রিটার্ন। ট্রেড অফ, রিস্ক রিটার্ন কি হতে লেখা হচ্ছে রে আমার, রিটার্ন ট্রেড অফ। এই ট্রেড অফ কথাটা তোর কোথায় শুনেছিস? বাংলা মানে বলে দর কষাকষি। বাংলা মানে কি বললাম? দর কষাকষি। তুমি এটা একটুখানি কমাও, আমার এটা একটু বাড়বে, এই যে একটা খেলা চলে, এটাকে বলে ট্রেড অফ। ট্রেড অফ। তাহলে আমি যদি যত ডাব্লিউসি কমিয়ে ফেলছি তত রিস্ক বাড়ছে, কিন্তু রিটার্ন বাড়ছে, মানে রিস্কটা বাড়ছে এবং রিস্কটা বাড়ার সঙ্গে সঙ্গে রিটার্নটা কিন্তু তোমার বেড়ে যাচ্ছে। তাহলে রিস্কও এখানে, রিস্ক আর রিটার্নের মধ্যে এখানে রিলেশন আছে। আমি যদি আরও বেশি পরিমাণ ডাব্লিউসি কমিয়ে দিই তাহলে রিস্ক বেড়ে যাবে। তাহলে এই খেলাটা, এইটা নিয়ে একটা বিউটিফুল থিওরি আলোচনা করা হয়, যেটাকে বলা হচ্ছে প্রফিটেবিলিটি লিকুইডিটি ট্যাঙ্গেল বা রিস্ক রিটার্ন ট্রেড অফ, রাইট? তাহলে আমার ডাব্লিউসি যখন কমে যাচ্ছিল আস্তে আস্তে, না ডাব্লিউসি যখন ক্রমাগত আমরা কমিয়ে দিচ্ছিলাম, তখন কিন্তু আমার একটা রেশিও খুবভাবে দুর্বল হয়ে যাচ্ছিল। সেই রেশিওটা কোন রেশিও বলো? জোরে বল না। কারেন্ট রেশিও। তাই ডাব্লিউসি যত কমছে তত কী হয়ে যাচ্ছে? কারেন্ট অ্যাসেট যত কমছে তত কী হয়ে যাচ্ছে বলো? CA/CL কারেন্ট রেশিও কমে যাচ্ছে। আর যদি CA/CL রেশিওটা CA/CL এই রেশিওটা যদি 1-এর চেয়ে কম হয়, 1 পর্যন্ত আমরা তাও বোঝা গেল, 1-এর চেয়েও কম হয়ে গেছে, তার চেয়েও কম হয়ে গেছে, তার মানে কী হয়ে গেল? বিজনেস খুব ঝুঁকি হয়ে গেছে, শর্ট টার্ম সলভেন্সি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, ভেরি রিস্কি হয়ে গেছে। তাহলে ডাব্লিউসি যখন কমিয়ে দেওয়া হচ্ছে, তখন আমার একই সঙ্গে কী হচ্ছে? CA/CL বা কারেন্ট রেশিওটা কমে যাচ্ছে। আর কারেন্ট রেশিও কমে যাওয়ার অর্থ হচ্ছে কি? কারেন্ট রেশিও কমে যাওয়ার অর্থ হচ্ছে যে শর্ট টার্ম সলভেন্সিতে এটা খুব রিস্কি। আমি যদি এখন গিয়ে যদি বলি যেটা 0.60-তে নামার পরে গিয়ে যদি বলি আমাকে আরও কেউ ধারে জিনিস সাপ্লাই করো, কেউ করতে যাবে না, রাইট? আমরা যদি শর্ট টার্ম লোন ব্যাংক ওভারড্রাফট নিতে চাই ব্যাংক থেকে, তো ব্যাংক দিতে চাইবে না। তাহলে শর্ট টার্ম সলভেন্সি, কী বললাম? শর্ট টার্ম সলভেন্সি সেখানে মার খায়, পাক্কা। তাহলে আমার ডাব্লিউসি বেশি থাকলে প্রফিটেবিলিটি মার খায়। ওই কী বললাম বল, আমি বুঝতে পারছি না। ডাব্লিউসি যদি মানে মোট ডাব্লিউসি, সেখানে কী হয়ে গেল? লো প্রফিটেবিলিটি, আইডল ফান্ড থেকে যায় সেখানে, আইডল টাকা সেখানে আটকে বসে থাকবে। মনে কর একটা টিভির দোকানে দেখলি দেওয়াল জুড়ে প্রচুর টিভি লাগানো আছে, তোর খুব পছন্দ হলো ওই টিভির দোকানটা, কেন কি অনেক টিভি দেওয়াল জুড়ে লাগানো আছে এবং সুন্দরভাবে সেখানে ছবি দেখা যাচ্ছে। তারপরে মাসে গিয়েও দেখলি ওই রকম পরিমাণ টিভি লাগানো আছে। তাহলে ওর কাছে কী অবস্থা হয়ে গেছে? প্রচুর টিভি আটকানোই থাকে, কেউ টিভি কেনে না। এমন গ্রামের জায়গাতে একটা বিরাট টিভির শোরুম বানিয়ে ফেলেছে, বুঝলি? সেখানে অত টিভি বিক্রি নেই, তাহলে সেখানে কী হয়ে গেল? লো প্রফিটেবিলিটি, রাইট কি না? আমার কথা বুঝলি না? তোরা যখন গ্রামের দিকে যাচ্ছিস, সেখানে টিভির দোকান কি বেশি দেখা যায়? না, এক তো কম দেখা যায়। আর যদি বা দেখা যায় তো সেখানে ছোটোখাটো টিভির দোকান দেখা যায়, যেখানে 8টা 10টা 6টা 12টা টিভি আছে। আর তোরা যখন শহরের দিকে যা, সেখানে একটা টিভির দোকান দেখ, গেট স্ট্যান্ডে গিয়ে তো আমি দেখলাম টিভি দিয়েই মুড়ে দিয়েছে রে, দেখেছিস তোরা এরকম? আর সবগুলোতে ফাইন চলছে, কিছু একটা হাই ডেফিনেশন চলছে কিছু একটা। তাহলে ওখানে কী হয়েছে না, কেন এখানে তাহলে আমার গ্রামের দিকে একটা টিভির দোকানে বেশি টিভি থাকে না বল? কারণ বেশি পরিমাণ টিভি থাকলে বেশি পরিমাণ ডাব্লিউসি থেকে যাবে, বেশি করে থাকলে তার প্রফিটেবিলিটি কম হবে।
তাহলে কি বললাম, মোর ডাব্লিউসি তো লো প্রফিটেবিলিটি, আবার লেস ডাব্লিউসি তো লো সলভেন্সি, লো শর্ট টার্ম সলভেন্সি। তাহলে এদের মধ্যে কি হয়ে গেল, এখন অশান্তি হয়ে গেল, মানে এটা খুব রিস্কি হয়ে গেল। এই জন্য এটার নামটা এরকম দেওয়া হলো। একটা ছোট অঙ্কের মাধ্যমে এটা এই জায়গাটা দেখতে পাচ্ছি আমি। দেখি অঙ্কটা দেখি, হ্যাঁ অঙ্কটা খাতার মধ্যে করছি না নাকি, খাতার মধ্যে লিখে লিখে সময় নষ্ট করা চাইছি না। এখানে একটা আলোচনা করে খুব সুন্দর ব্যাপারটা বলে দিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে এটা। মনে করা যাক, ওখানে এখানে থাকলে অশান্তি হচ্ছে। মনে করা যাক একটা এক্সাম্পল নেওয়া যায়, যেখানে সেলস আছে, একটা কোম্পানিতে সেলস আছে কত, বল তাড়াতাড়ি করে দেখে, 10,000 না হ্যাঁ 10,000 ইউনিট, রাইট, 10,000 ইউনিট। সেখানে ভ্যালু কত আছে, 1,50,000 টাকা। আর কি দিয়ে দিয়েছে অঙ্কটাতে, ইবিআইটি, কোশ্চেনে ইবিআইটি বলে দিয়েছে 15,000 টাকা। আর কি দিয়েছে বলো, আর আছে এফএ আছে 50,000, রাইট। এরা বলছে এই কন্ডিশনে একটা বিজনেসকে চালাতে গিয়ে, যেখানে 1.5 লক্ষ টাকা সেল করবে, যেখানে ইবিআইটি 15,000 টাকা আয় করবে, যেখানে ফিক্সড অ্যাসেট অতি অবশ্যই 50,000 টাকা খরচা হবে, তখন ওরা 3টে প্রপোজাল, ডাব্লিউসির প্রপোজাল নিল। কোম্পানির ফিনান্স ম্যানেজার মনে করলো যে আমার ডাব্লিউসি থাকবে, ডাব্লিউসি মানে ইন শর্ট এটাকে আমরা কারেন্ট অ্যাসেট মনে করছি, মানে একে গ্রস ডাব্লিউসি বলে মনে করছি অঙ্কের সুবিধার জন্য। এটা হবে 50,000 টাকা রেখে দিই ভাই বিজনেস চালাতে গেলে। তারপরে বললো ভাই এরপরটা কত, ভাই বললো বললো না এইটা ছাড়া ইচ্ছা করলে তুমি এটা 40,000 টাকা ডাব্লিউসি রাখো, মানে গ্রস ডাব্লিউসি রাখো, মানে সিএ রাখো, রাইট। বললো না 30,000 রাখালেও চলে যাবে, তাই তো। এর মধ্যে কোনটাতে কি কি এফেক্ট পাওয়া যাচ্ছে সেটা আমরা আজকে এটার মধ্যে দেখবো, যেখানে আমাদের প্রফিটেবিলিটি অ্যান্ড লিকুইডিটির উপরে কী খেলাটা হলো, চলবে কি চলবে না। তাহলে এই তিনটে যে ডিফারেন্ট প্রপোজাল আছে, এটা প্রপোজাল নাম্বার এ, এটা প্রপোজাল নাম্বার বি, এটা প্রপোজাল নাম্বার সি, যেখানে ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ডাব্লিউসি আর এমপ্লয়েড দেয়া। তুমি এখানে দেখি যে আমার প্রফিটেবিলিটির কী অবস্থা আছে, আর একই সঙ্গে আমার কমপ্লিট লেভেলে লিকুইডিটির কী পজিশন আছে, ঠিক আছে। তো আমি কত সেলস বলেছিলাম আমরা, বল। 1,50,000, এখানেও 1,50,000, এখানে 1,50,000, আর এখানে কত, 1,50,000 ছিল, রাইট। আমার এখানে টোটাল, আমার এখানে বলছে ইবিআইটি কত দেখানো আছে বইটাতে, 15,000, ইধার বি 15,000 আর ইট ইজ অলসো 15,000, ফাইন। এইগুলো হচ্ছে আমার কাছে ফিগার গিভিন। ভাই কারেন্ট অ্যাসেট কত দেখানো ছিল, এইটা, হ্যাঁ। তাহলে তোমার ফিক্সড অ্যাসেট কত দিয়েছিল অঙ্কটাতে বলো, 50,000 আর কত, 50,000 আর 50,000, রাইট। তাহলে আমাকে বল টোটাল অ্যাসেট কত দাঁড়ালো, টোটাল নেট অ্যাসেট বা অ্যাসেট। এখানে কী ছিল, কারেন্ট অ্যাসেট, এটা কী ছিল, ফিক্সড অ্যাসেট। তাহলে এইটা আর এইটা যোগ করলে যেটা পাবো সেটা এটা। এখানে হলো কত, এখানে 80,000, এইসব তথ্যগুলো আমরা অলরেডি জেনে গেছি। এখন বল আমাদের কাছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত হবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। হ্যাঁ, আমি মনে করছি টোটাল অ্যাসেট ইজ মাই ইনভেস্টমেন্ট, কি বললাম, আর তোমার রিটার্ন হয়েছিল কত, 15,000 টাকা। হ্যাঁ, তাহলে মনে করো এটা আমি নাম দিলাম 1 নম্বর কলম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আর 4 নম্বরটা মানে এটা হচ্ছে 4 নম্বর কারেন্ট অ্যাসেটটা, এটা হলো 5 নম্বর, রাইট। তাহলে এখানে টোটাল অ্যাসেট হলো কীরকম, 4 নম্বর আর 3 নম্বর যোগ করলে কারেন্ট অ্যাসেট পাওয়া গেছে 3 নম্বর, হ্যাঁ 4 + 3 যোগ করে এটা পেয়েছি, রাইট। তো তাহলে বল টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 5, রিটার্ন কত 2 নম্বরে, তাহলে 2/5 করলে যে আনসারটা পেলাম সেটা এটা হলো 15%, 15,000 বাই 1 লাখ। সিমিলারলি এটা কত বেরোলো, 16.67%, আর এটা হলো 18 তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে প্রফিটেবিলিটি রেসপেক্টে কোনটা বেটার,
তাড়াতাড়ি করে, এখানে আমার হাতের দিকে বল। সি প্রপোজাল, যেখানে 30,000 WC দিয়ে আমি 15,000 টাকা পাচ্ছি। সিম্পল কনসেপশন, মানুষের এই জন্য বিকম পড়া দরকার নেই। আমি ভাই 15,000 টাকা ইবিআইটি পাচ্ছি, আমি কত পাচ্ছি ইবিআইটি, কত ইবিআইটি, সেখানে আমি ওয়ার্কিং ক্যাপিটাল ইউজ করেছি মাত্র 30,000 টাকা। তার মানে কম পরিমাণ টাকা আমি এখানে ইউজ করেছি, সেখানে আমার রিটার্নটা সবচেয়ে বেশি হবে, ঠিক কি না? তাহলে এখানে হচ্ছে এটা কি সবচেয়ে বেশি পরিমাণ WC দিয়েছি, তাহলে WC যেখানে বেশি সেখানে রিটার্নটা কম। কি বললাম বলো? এরা বলছে যে তুমি দেখো রিটার্নটা সেখানেই কম, কিন্তু যদি আমি এরা বার করি, একটা রেশিও বার করি, আর রেশিওটা হলো যদি CA/FA যদি করি, CA/FA যদি করি, তাহলে এখানে 50K/50K, এখানে 50K, তো এখানে সবসময় 50Kই থাকবে। এখানে হয়েছিল 40K, এখানে 30K/, রাইট? এই রেশিওটা হলো পয়েন্ট, এটা হলো 1.0, এটা হলো 0.8, আর এটা হলো 0.6। তাহলে এটা হলো সলভেন্সি, চিন্তা করছি এটা একটা টাইপ অফ সলভেন্সি রেশিও, রাইট? এটা একটা টাইপ অফ সলভেন্সি রেশিও, যে আমার ফিক্সড অ্যাসেটের রেসপেক্টে কারেন্ট অ্যাসেট কত আছে, পিকুলার টাইপ অফ সলভেন্সি রেশিও। এগুলো নর্মালি আমরা রেশিও করতে গিয়ে করি না, রেশিও করতে গিয়ে করি আমরা কি CA/CL, ওকে? বাট আমার WC/FA, এটা আসলে কিন্তু WC/FA, তাই WC বা কারেন্ট অ্যাসেট, গ্রস কারেন্ট অ্যাসেট বাই এটা হলো এটা 1। তাহলে সলভেন্টের দিক থেকে কে বেশি? প্রপোজাল A। তাহলে সলভেন্টের দিকে প্রপোজাল A বেশি, রিটার্নের দিকে প্রপোজাল A কম। এদের মধ্যে কি হয়ে গেল? একটা টাগ অফ ওয়ার হয়ে গেল, দড়ি ধরে টানাটানি করছে যে ভাই তুমি প্রফিটেবিলিটি বাড়াও, রিটার্ন বাড়াও, রিটার্ন বাড়ালে আমি সলভেন্সি কমাবো। এটা হলো একটা, তাহলে এইটাকে আমরা বললাম কনজারভেটিভ পলিসি। কি বললাম? কনজারভেটিভ পলিসি। এটাকে নাম দিলাম, এটা অন্য কালার দিন না, সুন্দর লাগে। আছে রে ওই কালার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা দিবি। এটাকে কি নাম দিলাম বলো? এটা আমার হলো কনজারভেটিভ ফিনান্সিং পলিসি অফ WC। এটা কনজারভেটিভ পলিসি বললাম, একে নাম দিলাম। এটাকে তাহলে আমি মডারেট বা ম্যাচিং বলি, আমরা মনে করলাম এটা মডারেট পলিসি। আর এটাকে বলবো আমরা কি? অ্যাগ্রেসিভ পলিসি, রাইট? অ্যাগ্রেসিভ পলিসি, পাক্কা? দিস ইজ অল রিগার্ডিং ওইটা যে আমার লিকুইডিটি প্রফিটেবিলিটি অ্যাঙ্গেলের গল্প, রাইট? সুতরাং বই যেভাবে বলছে সেটা এরকম যে মোর কারেন্ট অ্যাসেটস লিডস টু গ্রেটার লিকুইডিটি বাট রিপ্রেজেন্টস লো ইল্ডিং ইনভেস্টমেন্ট। বেশি করে পরিমাণ কারেন্ট অ্যাসেট থাকলে তোমার কাছে যেমন লিকুইডিটি বাড়ে কিন্তু ইল্ডিং কমে যায়, মানে রিটার্নটা কমে যায়। দেয়ারফর দ্য ইম্পর্টেন্ট কনসিডারেশন অফ ডেভেলপিং ওভারঅল ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। তাই তুমি এই কত রিস্ক আর কত রিটার্ন আছে তার উপরে একটা যোগ বিয়োগ করে, একটা হিসেবপত্র করে, ট্রেড আপ করে আমরা একটা ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি ঠিক করতে পারি, রাইট? তো এখানে এই যে পলিসিটা ঠিক করব, সেখানে কিন্তু তোমাকে দুটো জিনিসের মধ্যে মিক্সিং দেখতে হবে। দুটো জিনিসের মধ্যে মিক্সিং, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট কতটা থাকবে আর ফিক্সড অ্যাসেট কতটা থাকবে। কি বললো? দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিক্স বিটুইন কারেন্ট অ্যাসেটস অ্যান্ড ফিক্সড অ্যাসেট। তাহলে এই যে ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি চিন্তা করা হচ্ছে, সেখানে যেটা বেসিক কনসিডারেশন চিন্তা করা হলো সেটা কি বলো? কারেন্ট অ্যাসেট অ্যান্ড কি বল? ফিক্সড অ্যাসেটের মধ্যে কী রকম মিক্স হবে। অ্যান্ড সেকেন্ড বলছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিক্স বিটুইন শর্ট অ্যান্ড লং টার্ম ফিন্যান্সিং। ভাই তোমার কারেন্ট অ্যাসেটটা কোথা থেকে পাওয়া যাবে আর ফিক্সড অ্যাসেটের টাকাটা ফিন্যান্সিং করার জন্য কোথা থেকে পাওয়া যাবে, পাক্কা? রিকোয়ার্ড টু ফিনান্স দ্য কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট, ফাইন। কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্টের জন্য তুমি অল্প সময়ের জন্য আর বেশি সময়ের জন্য কোথা থেকে টাকা নেবে। Once the firm's management can decide on its mix of current assets and long-term assets, long-term asset কোনটাকে বলে? ফিক্সড অ্যাসেট। এটা যদি একবার ঠিক করে নেয় তাহলে তোমাকে জানতে হবে যে ভাই কারেন্ট অ্যাসেটের টাকাটা কোথা থেকে জোগাড় করবো, কারেন্ট অ্যাসেট টাকাটা। তো আমাদের আনাদার ক্লাসে দেখবো যে হাউ টু ফিনান্স দ্য কারেন্ট অ্যাসেট, মানে ওয়ার ফ্রম ক্যান ইউ গেট মানি ফর দ্য টু অ্যাকোমোডেট দ্য কারেন্ট অ্যাসেট, ফাইন।
তো ডিফারেন্ট ফিনান্সিং প্ল্যানের মধ্যে ম্যানেজমেন্ট যেটা চিন্তা করতে পারে তার মধ্যে একটাকে বলা হলো ম্যাচিং প্রিন্সিপালস বা ম্যাচিং পলিসিস, বা কেউ কেউ এটাকে মডারেট পলিসি বলে। 2 নম্বর পয়েন্ট অ্যাগ্রেসিভ পলিসি, আর 3 নম্বর হচ্ছে কনজারভেটিভ পলিসি। আমরা একটু আগে আলোচনা করতে গিয়ে যেটা দেখেছি সেখানে কি দেখলাম, কনজারভেটিভ পলিসি মানে মোর অ্যান্ড মোর কারেন্ট অ্যাসেট তুমি নিয়ে হাতে রেখে দাও ভাই, কোথায় কী হয়, সামনেই ঝড় আসছে পরশু দিনকে, তাই না? তা বেশি করে জল যেন ট্যাঙ্কে তুলে রাখো, খাওয়া জলের যা বালতি ফালতি ছিল ভরে রাখো। তো দিস ইজ কল কনজারভেটিভ পলিসি। অ্যাগ্রেসিভ পলিসি হচ্ছে কম পরিমাণ টাকা রাখো, কী দরকার, যখন দরকার তখন ব্যাংক থেকে নিয়ে আসবো আর নিয়ে কিনতে যাবো। কারণ বেশি পরিমাণ টাকা রাখলে, টাকাটা আইডল পড়ে থাকলে আমার কাছে কী হয়ে যাবে, ইন্টারেস্ট কমে যাবে, মানে ইনভেস্টমেন্টের রিটার্ন কমে যাবে। আর ম্যাচিং পলিসি মানে ওরই মডারেট কিছু হবে। দেন হোয়াট ইজ ম্যাচিং পলিসি, সেটা নিয়ে আমরা এখন একটু জানার চেষ্টা করি। দিস পলিসি follows the guidelines of matching the maturity of financing sources with an asset's useful life. বাবা এই ম্যাচিং পলিসিতে বলছে কারেন্ট অ্যাসেট ইজ অ্যাট ইটস মোর লিকুইড দ্যান ফিক্সড অ্যাসেট। কারেন্ট অ্যাসেট যেহেতু এটা লিকুইড হয় ফিক্সড অ্যাসেটের থেকে, তাই জেনারেট ক্যাশ ইনফ্লোস দ্যাট আর মোর ক্লোজলি অ্যালাইন্ড উইথ দ্য পেমেন্ট অফ কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেট পরিমাণ এমন পরিমাণ কারেন্ট অ্যাসেট রাখো যাতে তুমি কারেন্ট লাইবিলিটিসটুকু পেমেন্ট করতে পারো। সেই জন্য আমরা কী করি, 1:1 নিয়ে যাই, মনে বলছে ভুলে গেছি। তাহলে এটাকে বলা হলো মডারেট পলিসি, ম্যাচিং পলিসি। তাহলে এটার নাম ম্যাচিং পলিসি কেন দিল, মনে কর তুই কারো কাছ থেকে ধারে টাকা মাল কিনেছিস, তার জন্য তোর 90 দিন টাইম দেয় তোকে পেমেন্ট করার জন্য। তাহলে এমনভাবে টাকাটা জোগাড় করো যেন তোমার কাছে, তুমি যাকে কাছে টাকা জোগাড় করেছো না, সেও যেন তোমাকে 90 দিনে ধার দিয়েছে। বুঝতে পারলে কি না পারলে, মনে কর আমি যার কাছে ধারে কিনেছি তাকে আমাকে 90 দিন পরে টাকা দিতে হবে, আর যার কাছে ধার নিয়েছি ডেটার্স, শর্ট টার্ম লোন ব্যাংক থেকে নিয়েছি, তাকে সে বলেছি আজকে যা লোন নিচ্ছ 60 দিনের মধ্যে ফেরত দিতে হবে। আরে কেস খাবো কি না? সেই জন্য বলছে ম্যাচিং পলিসির মধ্যে রাখা হবে যে তোমার যে ম্যাচুরিটি পিরিয়ড থাকবে সেটা যেন ওর সঙ্গে ম্যাচ করে করে হয়। ক্লিয়ার? অ্যাগ্রেসিভ পলিসি বলছে দিস পলিসি ফোকাসেস অন দ্য ইস্যু দ্যাট টু মিট দ্য কারেন্ট লাইবিলিটিস দ্য ফার্ম উইল মেনটেন অলমোস্ট সেম অ্যামাউন্ট অফ কারেন্ট অ্যাসেট। পাক্কা? ওখানে কী বলেছিল, ম্যাচিংয়ে কী বলেছিল, ম্যাচিং বলেছিল যে ম্যাচুরিটি পিরিয়ডের উপর ভিত্তি করে তুমি চিন্তা করো। কিন্তু এখানে যেটা বলছে যে এখানে ওইটাও বলেছিল যে লং টার্ম অব্লিগেশন যখন তোমার থাকবে তখন তুমি লং টার্ম জন্য লোন নেবে, আর শর্ট টার্ম অব্লিগেশন থাকলে সেটাকে বলা হয় ম্যাচিং পলিসি। এখানে যেটা বলছে অ্যাগ্রেসিভ পলিসিতে বলছে যে ভাই তোমার যেটুকু টাকা রাখা দরকার গায়ে গায়ে রাখো, যেন বেশি টাকা হাতে রাখবে না। যেটুকু তোমার কারেন্ট লাইবিলিটিস অব্লিগেশনস আছে মেটাবার জন্য কেবল অলমোস্ট উইদাউট কিপিং এনি কুশনস ফর দ্য ভ্যারিয়েশন ইন ওয়ার্কিং ক্যাপিটাল নিডস। ভাই আমার কাছে এমন হতে পারে যে হঠাৎ করে একটা বিরাট আয়লা এসে গেছে, ঝড় এসে গেছে, তা অনেক ঝড় এসে গেলে তো অনেক তিরপল লাগবে না, ত্রাণে যাবে তিরপল, তাহলে প্রচুর পরিমাণ তিরপল কিনতে হবে না? তাহলে ওই মুহূর্তে তো তোমার প্রচুর পরিমাণ কারেন্ট অ্যাসেট লাগবে, টাকা লাগবে, বলে যখন লাগবে তখন জোগাড় করো। আগে থেকে টাকা নিয়ে রেখে দিও না যে ভাই টাকা তো লাগবে তো থাক না, তো সেটা অ্যাগ্রেসিভ পলিসি হবে না। ফাইন? এটা আমরা এই বই থেকে পড়ে নেবো একবার করে। আর কি বললো, কনজারভেটিভ পলিসি, এটা সবাই জানে যে আমি বলছিলাম আন্ডার দিস পলিসি উইদাউট টেকিং এনি রিস্ক অফ শর্টেজ অফ ফান্ড। আমি যেন এমন হয় না যে হঠাৎ করে আমার টাকা শর্ট পড়ে গেল, তাই অলওয়েজ একটা লক্ষ্মী ভাণ্ডার রেখে দেবে, লাগলে ফাটাবে। বুঝলি নাকি না বুঝলি? একটা কুশন টাইপের টাকা অলওয়েজ তুমি হাতে হোল্ড করে আছো, রাইট? সেরকম ধরনের মেনটেন করে চলবে। সেটা নিশ্চয়ই আমার কারেন্ট লাইবিলিটিসকে কভার করার পরেও বেশ কিছুটা টাকা বাড়তি হিসেবে হাতে থাকবে। সেরকম পরিমাণ পদ্ধতিকে বলা হলো, কি বলো, কনজারভেটিভ পলিসি। ওকে, কনজারভেটিভ ফিনান্সিং পলিসি।